বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে ২৬তম পর্ব। হায়দার আলী ১৭১৭ খ্রিস্টাব্দে আলী নামক এক সম্ভ্রান্ত বীর কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। যৌবনের প্রারম্ভে মহীশূরের হিন্দু রাজার অধীনে তিনি সৈনিক হিসেবে কাজ আরম্ভ করেন। হায়দারের বহু গুণের মধ্যে দুটি উল্লেখযোগ্য, একটি বীরত্ব, অপরটি সততা। এ সময়ে মন্ত্রী ও সেনাপতিদের মধ্যে মতানৈক্যের ফলস্বরূপ অর্থ দপ্তরে দুরবস্থাকে রাজা আয়ত্তে আনতে না পেরে অবশেষে হায়দারের হাতেই সব কিছু সমর্পণ করেন। হায়দার এ ডুবন্ত রাজ্যের হাল সাহসের সাথে গ্রহণ করেন। মাত্র কয়েক দিনের মধ্যে শাসন, শোষণ, দান, দয়া, মায়া ও বুদ্ধিপূর্ণ কৌশলে সমস্ত কিছু স্বাভাবিকভাবে ফিরিয়ে আনেন। তিনি পার্শ্ববর্তী ছোট ছোট রাজ্যগুলো দখল করে মহীশূরের সীমানা বৃদ্ধি করে দেশে প্রকৃত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তার অন্তরের আসল ইচ্ছা ছিল ইউরোপীয় আদর্শ ও ভাবধারায় নিজে ও সৈন্যদের সুগঠিত করে ইংরেজদের দেশচ্যুত করা। এ ব্যাপারে মারাঠাদের তিনি বুঝাতে সক্ষম হলেন যে আমরা যে যেখান থেকে আসি না কেন ভারতকে নিজের মাতৃভূমি রূপে বরণ করে নিয়েছি। হিন্দু, মুসলমান, শিখ, মারাঠা সবাই আমরা ভারতবাসী ভাই ভাই। হায়দারের উদার ও যুক্তিপূর্ণ প্রস্তাবে মারাঠারা ও নিজাম তার হাতে হাত মেলান। এবার হায়দার ১৭৬৭ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এটাই ইতিহাসে প্রথম মহীশূর যুদ্ধ নামে বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয়ে মাঝপথে নৌকাডুবির মতো নিজাম হায়দারের পক্ষ পরিত্যাগ করেন। আর মারাঠারা শুধু পক্ষ ত্যাগ নয়, বিপক্ষ ইংরেজদের প্রলোভনে প্রলোভিত হয়ে ভীতির কারণ হয়ে ওঠে। কিন্তু হায়দার বীর বিক্রমে একাই সৎ সাহসকে সহায় করে যুদ্ধে অগ্রগতিকে মাদ্রাজের দ্বারে পৌঁছে দেন। ইংরেজগণ হায়দারের অসম্ভব সাহসিকতা আর বীরত্বপূর্ণ যুদ্ধাবস্থায় দ্বিত হয়ে সন্ধির প্রস্তাব দেয়। হায়দার লেখাপড়া না জানলেও জন্মগতভাবে চতুর ও দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তাই অনুমান করলেন মারাঠারা অপর দিক থেকে আক্রমণ করলে গড়ের শত্রু বিভীষণে পরিণত হবে। অতএব আপাতত সন্ধির প্রস্তাব গ্রহণ করলে অন্য কোনো শক্তি হায়দারকে আক্রমণ করলে ইংরেজরা তাকে সাহায্য করবে। এদিকে হায়দারের অনুমানই বাস্তবে পরিণত হয়। মারাঠারাই ১৭৭০ খ্রিস্টাব্দে মহীশূর আক্রমণ করে, কিন্তু সন্ধির শর্তানুযায়ী ইংরেজরা হায়দারের কোনো সাহায্যে এগিয়ে এলো না। আবার হায়দার পূর্বের ন্যায় জ্ঞানগর্ভ যুক্তিতে মারাঠাদের বুঝালে পুনরায় তারা হায়দারের সাথে সহযোগিতা করে ইংরেজদের বিরুদ্ধে লড়বার সদিচ্ছা জ্ঞাপন করে। নিজামও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে একমত বলে জানান। হায়দার আবার সাহসে বর করে সসৈন্যে মাদ্রাজ পৌঁছান, কিন্তু এবার পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে ইংরেজদের পক্ষে যোগদান করে মারাঠারা ও নিজাম সাহেব হায়দারের সাথে প্রতারণা করেন। এবার আর সন্ধির কথা নয়, বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন হায়দার। তার সুযোগ্য পুত্র টিপু ইংরেজদের এমনভাবে পরাজিত করলেন যে তারা আর পালানোরও সুযোগ পেল না, অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। হায়দার তার বীর সন্তানের বীরত্ব দেখার সুযোগ বেশি দিন পাননি। প্রায় ২২ বছর রাজত্ব করার পর এক কঠিন দুরারোগ্যে বেদিতে আক্রান্ত হয়ে ১৭৮২ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তিনি যে অত্যন্ত সুযোগ্য শাসক ও পরিচালক ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাকে যদি প্রত্যক্ষভাবে ইংরেজদের সাথে লড়াই করতে না হতো এবং তার যদি ভারত থেকে ইংরেজ বিতাড়নের স্বপ্ন ও প্রচেষ্টা না থাকতো, তাহলে এই বিশাল ভারতবর্ষের অধিকাংশই তার হস্তগত হতো। ডক্টর M.A. কাদের বলেছেন, ইংরেজদের বিরোধিতা করিতে না হইলে ভারতের অধিকাংশই স্থানই তাহার ও তৎপুত্রের হস্তগত হইত। তাহার সাম্রাজ্য ৮০,০০০ বর্গমাইল ব্যাপিয়া বিস্তৃত ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এ বিরাট প্রতিভাবান কঠোর ক্ষমতাসম্পন্ন শাসক পড়তে ও লিখতে জানতেন না, অর্থাৎ নিরক্ষর ছিলেন। একদিন দক্ষিণ ভারত হায়দারকে জাতীয় নেতা বলিয়া মানিয়া লইয়াছিল। হিন্দু মুসলমান মিলিয়া তাহার সাহায্যার্থে আকুল প্রাণে ছুটিয়া গিয়াছিল। মসজিদের ন্যায় মন্দির হইতো তার কৃতকর্মের জন্য প্রার্থনার বাণী উঠাইয়াছিল। কিন্তু ভারতবাসী, বিশেষত বাঙালি, আজ তাহাকে একেবারে ভুলিয়া গিয়াছে। এখন দেশ স্বাধীন হইয়াছে, এ সময় কি তাহার আদর হইবে না? স্বাধীনতা শ্রেষ্ঠ বীর আজ জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছ থেকে কি তার ন্যায্য সম্মান পেতে পারেন না? মহীশূরে আজও হায়দারের নাম সর্বদা সম্মানের সাথে উচ্চারিত হয়। টিপু সুলতান
টিপুর জন্ম হয় 1750 খ্রিস্টাব্দে। বীর পিতা মহীশূর ব্যাঘ্রের মৃত্যু হলেও পিতার সুযোগ্য পুত্ররূপে পিতা অপেক্ষা বীরত্বে কোনো অংশে কম ছিলেন না। পিতার ন্যায় তারও ছিল ইংরেজদের দেশচ্যুত করার পবিত্র কামনা। তিনি ম্যাথিউ সাহেবকে বধ নূরে সসৈন্যে বন্দী করেন এবং মাঙ্গালোর অধিকার করেন। 1784 খ্রিস্টাব্দে তখন ইংরেজরা টিপুর সাথে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে সন্ধি করে, কিন্তু ইংরেজগণ এবারও সন্ধির শর্ত ভঙ্গ করে নিজাম ও মারাঠাদের সহযোগিতায় ভিন্ন দিক থেকে মহীশূর আক্রমণ করে। টিপু 1 বছর পর্যন্ত তাদের ঠেকিয়ে রাখেন, কিন্তু অবশেষ পরাজয় বরণ করে এক সন্ধিপত্রে স্বাক্ষর করতে হয়। অর্ধেক রাজ্য, প্রচুর অর্থ এবং 2 পুত্রকে জামিন রেখে অত্যন্ত মনোবেদনার সাথে তাকে মেনে নিতে হয়েছিল সন্ধির শর্ত। এ সন্ধি যা পরাজয়ের নামান্তর। তবুও তিনি আবার ভীষণ দূরদর্শিতা ও তৎপরতায় সৈন্য গঠন করলেন এবং পিতা হায়দারের মতো মারাঠাদের নিজামের সাথে সন্ধির আবেদন করলেন। আবার মারাঠারা পুরোপুরি প্রত্যাখ্যান করল সুলতানের এই আন্তরিক প্রস্তাব। নিজামও ইংরেজদের এ বাধ্যতামূলক সন্ধি মেনে নিয়েছিলেন। মিস্টার ওয়েলেসলির তথা ইংরেজদের রাজ্য বিস্তারের পথে বিরাট প্রতিবন্ধক ও প্রবলতম প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিহ্ন করতে মিত্র শক্তি ও সম্মিলিত প্রচেষ্টায় চতুর্থ মহীশূর যুদ্ধ সংঘটিত হয় 1792 খ্রিস্টাব্দে। টিপু দেশি বিদেশি ও সম্মিলিত শক্তির বিরুদ্ধে অত্যন্ত বীরত্ব ও যোগ্যতার সাথে লড়েও জয়ী হতে পারলেন না। টিপুর শ্রীরঙ্গপত্তম শত্রুপক্ষ অধিকার করেন। টিপুর সৈন্যগণ যেভাবে ক্রমপর্যায়ে 3টি শক্তির সাথে লড়াই করেছিল এবং সবশেষে শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করেছিল, তা দেশের স্বাধীনতা যুদ্ধের এক অলিখিত ঐতিহাসিক অধ্যায়। যা হোক, সমস্ত সৈন্যের যখন পতন হয় তখন টিপু সুলতানকে ইংরেজরা চিৎকার করে আত্মসমর্পণ করতে বলে। আহত বীরের এক হাতে অস্ত্রঘাতে অচল, অপর হাতে যুদ্ধ করতে করতে ভাগ্যহারা টিপু ভারতের মাটিতেই দেশের সুযোগ্য সন্তানের মতো নিজের প্রাণদান করলেন। তবুও জীবন্ত বন্দী হতে ঘৃণাবোধ করেছিলেন। বীর হায়দারের বীরপুত্র টিপুর বীরত্ব, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক জ্ঞান থাকা সত্ত্বেও কেমন করে ধ্বংস হয়ে গেলেন সে সম্পর্কে মেজর বি.ডি. বাসু লিখিত রাইজ অব দ্য খ্রিস্টিয়ান পাওয়ার ইন ইন্ডিয়া নামক নির্ভরযোগ্য আকর গ্রন্থের দ্য সেকেন্ড ওয়ার উইথ টিপু অধ্যায় দ্রষ্টব্য। এ পুস্তকে লিখিত আছে টিপু সুলতানের বীরত্বের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তার দলের বেশ কিছু ফরাসি অফিসারদের বিশ্বাসঘাতকতায়। ইংরেজ টিপু সুলতানের মৃত্যুতে বুঝতে পারল তাদের পিটিয়ে তাড়াবার মতো ক্ষমতা যে ভারতীয় বীরের ছিল, সে বীর আজ নিশ্চিহ্ন। সুতরাং ইংরেজদের ভবিষ্যৎ হলো উজ্জ্বল। এই যুদ্ধের প্রধান নায়ক মিস্টার মনিংটনকে টিপু সুলতানকে নিহত করার জন্য প্রধান বিচারপতি শ্রী জন অস্ট্রোটার 1799 খ্রিস্টাব্দে 17 মে যে চিঠি দিয়েছিলেন তা থেকে এটা প্রমাণ হয়। তিনি লিখেছিলেন, "It was with the most sincere satisfaction and heartfelt that I congratulate you upon the most brilliant and glorious event which ever occurred in our Indian history." প্রকৃত স্বাধীনতা আন্দোলনের পটভূমি। দিল্লির হজরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন সেই যুগের ভারতের শ্রেষ্ঠতম আলেম। 1703 খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি প্রথম চিন্তা নায়ক আলেম যিনি ইংরেজ ভারত থেকে তাড়িয়ে দেওয়া জরুরি মনে করে সংগঠনের বীজ ফেলে গেছেন। তার পুত্র, ছাত্র ও শিষ্যগণ তার এ সুপরিকল্পিত সংগঠনের সভ্য ছিলেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই 1786 খ্রিস্টাব্দের 29 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি উপরোক্ত এ সংগঠনের সভ্য ছিলেন। ইংরেজ বিতাড়ন পরিকল্পনা তার মাথায় এমন গাঢ় হয়ে বসে গেল যে তিনি বিখ্যাত আলেম হওয়ার সময় আর পেলেন না। তবে চরিত্র মাধুর্য ও আধ্যাত্মিকতার উন্নতির চরম সীমায় পৌঁছেছিলেন। দৈহিক ক্ষমতায় তার সাধারণ মানুষের থেকে বেশি ছিল। তিনি ছোটবেলা থেকে যুদ্ধ খেলা করতেন। যুবক হবার পরেও মনের অঙ্কুরিত ইচ্ছা যেন ফুলে ফলে বড় হয়ে উঠল। তাই তিনি যোগ দিলেন এক ক্ষুদ্র সামন্ত প্রভুর সেনাবাহিনীতে, শিখলেন সামরিক কলাকৌশল। এর সাথে অন্যান্যদের সাহায্য করার বিনিময়ে শিখলেন প্রশাসনিক কাজকর্ম। কিন্তু এ মুসলমান সামন্ত প্রভু ইংরেজদের সাথে মিত্রতা স্থাপন করল। সাথে সাথে ঘৃণাভরে চাকরি খতম করে
অভিজ্ঞতা নিয়ে ফিরলেন বাড়িতে। পরপর শিষ্য সংখ্যা বাড়তে লাগলেন ও সারা ভারত ঘুরে ফেললেন। পরে তিনি হজ যাত্রা করলেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সাথে মুসলমানদের সাথে সশস্ত্র সংগ্রামও করতে চাইলেন। তাই সর্বভারতীয় প্রচারে জানিয়ে দিলেন যে কোরআন ও হাদিস বিরোধী কাজ মুসলমানদের করা চলবে না। অবশ্য অনেকাংশে সফল হয়েছিলেন। পরে বিরাট একটি দল নিয়ে যখন ভারত পরিক্রমা সহ মক্কা থেকে হজ করে ফিরলেন, তখন দেখা গেল এ ভ্রমণে তার 2 বছর 10 মাস পার হয়ে গেছে। সে বিপুল সংখ্যক লোকেরা খাওয়া দাওয়া খরচের সব অর্থটুকু তার ভক্তদের কাছ থেকে উপহার হিসেবে তিনি পেয়েছিলেন। জানা যায় শুধু হজ যাত্রীদের টিকিট কিনতে লেগেছিল তখনকার 13,860 টাকা। আর হজ যাত্রার প্রাক্কালে রেশনের মাল কিনেছিলেন 3,391 টাকা। আলিগড়ের সৈয়দ আহমদ ও বেরেলির সৈয়দ আহমদ দুজনেই ইতিহাস প্রসিদ্ধ মানুষ। তবে আলিগড়ি আহমদ সাহেব পেয়েছেন ইংরেজদের পক্ষ থেকে স্যার উপাধি, প্রচুর সম্মান, চাকরির পদোন্নতি প্রভৃতি। আর বেরেলির আহমদ সাহেব ইংরেজদের পক্ষ থেকে পেয়েছেন অত্যাচার ও আহত হওয়ার উপহার। আর সব শেষে শত্রুদের চরম আঘাতে তাকে শহীদ হতে হয়েছে। ভারতবাসীকে শেষ উপহার হিসেবে দিয়ে গেছেন তিনি তার রক্ত মাখা কাঁচা কাটা মাথা। এ বিরাট আধ্যাত্মিক বিপ্লবী শহীদ বীরকে মিস্টার উইলিয়াম হান্টার দ্য ইন্ডিয়ান মুসলমানস পুস্তকে ডাকাত, বন্ড ও লুণ্ঠনকারী বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। তার চাপা পড়া ইতিহাসকে আজ কিন্তু কিছু বাস্তববাদী ঐতিহাসিক প্রকাশ করার জন্য নতুন সাধনায় নিয়োজিত হয়েছেন। ঐতিহাসিক রতন লাহিড়ী তাদের মধ্যে অন্যতম। তার লেখায় অন্তত এটা প্রমাণ করে যে সত্য তথ্য প্রকাশে তিনি সুস্পষ্টবাদী। তাই তার লেখা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সত্যিকারের ইতিহাস থেকে সৈয়দ আহমদ বেরলভী সম্বন্ধে কিছু উদ্ধৃতি দিচ্ছি। যার জীবন স্মৃতি প্রেরণা জুগিয়েছিল যুগে যুগে এ দেশের মহাবিপ্লবীদের, যার জীবনাদর্শ ব্রিটিশ সাম্রাজ্যবাদের আওতার বাইরে থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আক্রমণ করা, স্বাধীন সরকার গঠন করা, আবার সে সাথে সাথে দেশের মধ্য থেকেও সাম্রাজ্যবাদকে আগাতে আগাতে জর্জরিত করা ইত্যাদি পথ দেখিয়েছিলেন পরবর্তীকালের মহেন্দ্র প্রতাপ, বরকতুল্লাহ, এমন এন রায়, রাসবিহারী, এমনকি নেতাজিকেও। কে এই মহাবিপ্লবী যার আদর্শে উদ্বোধিত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল? 1857 সনের মহাবিদ্রোহে শত হাজার মানুষ বরণ করেছিল দ্বীপান্তর, সশ্রম কারাদণ্ড, কঠোর যন্ত্রণাময় মৃত্যু। কে ইনি? ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর তার দালালদের লেখা ইতিহাসে তার নামোল্লেখ থাকলেও তার সম্বন্ধে বিশেষ কিছু লেখা থাকা স্বাভাবিকও নয়। আর আজও স্কুল কলেজে যে ইতিহাস পড়ানো হয় সেসব এ সাম্রাজ্যবাদীদের প্রাচীন গলিত বিকৃত ইতিহাসের আধুনিক সংস্করণ মাত্র। তাই কি করে জানবে এ মহাপুরুষের নাম, এ মহান মহাবিপ্লবী মহাবিদ্রোহীর নাম হজরত মাওলানা সৈয়দ আহমদ বেরলভী? রতন লাহিড়ী আরও বলেন, বিপ্লবীরা না পিছিয়ে মরণপণ সংগ্রাম করতে লাগলো। তারপর যুদ্ধ হলো শেষ, বিপ্লবী বাহিনী হলো ধ্বংস। তাকে সকলে দেখেছিল বীরের মতো লড়াই করতে, একটার পর একটা শত্রু সৈন্য কুচুকাটা করতে। যদিও নিজেরা তাকে মৃত বলে কবর দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু কেহ তার শেষ পরিণতি দেখেনি। এবার উইলিয়াম হান্টারের লেখা দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের বিচারপতি আব্দুল মওদুদের বাঙ্গানুবাদ থেকে বেশ কিছু উদ্ধৃতি দিচ্ছি। এর পূর্বে বলে রাখি, মিস্টার হান্টার হচ্ছে মিস্টার হডসনের অন্তরঙ্গ বান্ধব। যেহেতু তিনি পুস্তকের উৎসর্গ পৃষ্ঠায় 1871 খ্রিস্টাব্দের 23শে জুন তারিখ দিয়ে পুস্তকটি বন্ধু মিস্টার হডসনের নামেই উৎসর্গ করেছেন। যে হডসন দ্বিতীয় বাহাদুর শাহের 2 জন পুত্রসহ রাজবাড়ির কুচি কাঁচা 29 জন শিশুকে গুলি করে হত্যা করেছিল। সে যাই হোক, লেখক যে একজন বিখ্যাত তথ্য সংগ্রহকারী তাতে কোনো সন্দেহ নেই। যদিও তার লেখায় কোরআন হাদিসের বিরুদ্ধে, মাওলানাদের বিরুদ্ধে, বিপ্লবী মহামনীষীদের বিরুদ্ধে অনেক অশ্লীল কথা লেখা আছে। এ বইটি লিখতে সরকারি তথ্যসমূহ সংগ্রহ করা তার পক্ষে সহজ ছিল, যেহেতু তিনি ছিলেন সরকারি সিভিলিয়ান। তবে 1870 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ক্যালকাটা রিভিউ এর CCIOC সেকেন্ড সংখ্যায় ওয়াবিস ইন ইন্ডিয়া শিরোনামে যে তনিটি বিরাট প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, যার লেখকের বিচিত্র ছদ্মনাম ছিল অ্যানোনোমাস,
সে 3টি প্রবন্ধই মিস্টার হান্টারের পুস্তকের রক্ত, মাংস ও অস্থি বলা যায়। হান্টার লেখেন, অপেক্ষাকৃত গোঁড়া মুসলমানেরা যখন এভাবে প্রকাশ্যে রাজদ্রোহে জড়িয়ে পড়েছে, তখন সমস্ত মুসলমান সম্প্রদায় প্রকাশ্যে আলোচনা করছে জিহাদে যোগ দেয়া তাদের পক্ষে ফরজ কিনা। পাঞ্জাব সীমান্তের বিদ্রোহী বসতি স্থাপন করেন সৈয়দ আহমদ। হান্টার সৈয়দ আহমদ সম্পর্কে আরও বলেন, একজন মশহুর দস্যু সর্দারের অধীনে অশ্বারোহী সিপাহী হিসেবে তার জীবন আরম্ভ। বহু বছর তিনি মালব প্রদেশের আফিম উৎপাদনকারী গ্রামগুলোর উপর লুটতরাজ করেন। উদীয়মান শিখ শক্তির নায়ক রণজিৎ সিংহ পার্শ্ববর্তী মুসলমান অঞ্চলসমূহে যে কঠোর নীতি অবলম্বন করেন, তার ফলে কোনো মুসলমান দস্যুর পক্ষে পেশা চালিয়ে যাওয়া বিপজ্জনক ও ক্ষতিকর হয়ে ওঠে। সৈয়দ আহমদ বুদ্ধিমানের মতো নিজেকে সময়ের সাথে খাপ খাইয়ে নিলেন। তিনি দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে 1816 খ্রিস্টাব্দে দিল্লির একজন মশহুর আলেম শাহ আব্দুল আজিজ এর কাছে শরীয়তি শিক্ষা গ্রহণ করতে উপস্থিত হলেন। 3 বছর সেখানে শাগরেদি করার পর সৈয়দ আহমদ ইসলাম প্রচার করতে শুরু করেন এবং ভারতীয় ইসলামে যেসব অনাচার ও বিদাত ঢুকে পড়েছে সেগুলোর প্রতি কঠোর আক্রমণ পরিচালনা করে একদল গোঁড়া ও হাঙ্গামাবাজ অনুচর সংগ্রহ করলেন। 1820 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ ধীরে ধীরে দক্ষিণ অঞ্চলে সফর করে ফিরলেন। তখন তার মুরিদান তার ধর্মীয় মাহাত্ম্য স্মরণ করে সাধারণ নফরের মতো তার খিদমত করত এবং দেশমান্য আলেম খিদমাতগারের মতো খালি পায়ে তার পালকির দুধারে দৌড়ে দৌড়ে যেতেন। 1822 সনে তিনি মক্কায় হজ করতে যান এবং এভাবে তার পূর্বতন দস্যুবৃত্তিকে হাজির পবিত্র আল খেল্লায় বেমালুমভাবে ডাকা দিয়ে তিনি পরবর্তী অক্টোবর মাসে বোম্বাই শহরে উপস্থিত হন। তারা মসজিদে আজান দিতে দেয় না এবং গুজবে একেবারে বন্ধ করে দিয়েছে। যখন তাদের অপমান অত্যাচার সহ্যের সীমা অতিক্রম করল, তখন হজরত সৈয়দ আহমদ বেরলভী একমাত্র দিনের হেফাজত করতে উদ্ধৃত হয়ে কয়েকজন মাত্র খাদিম নিয়ে তিনি কাবুল ও পেশোয়ারের দিকে রওনা হলেন। কয়েক হাজার ইমানদার মুসলমান তার আহ্বানে আল্লাহর রাহে চলতে তৈরি হয়েছে। 1830 সালের জুন মাসে একবার পরাজিত হয়েও মুজাহিদ সৈন্যরা অকুত বয়ে সমতল ভূমি দখল করে ফেলে, আর সে বছর শেষ হওয়ার পূর্বেই পাঞ্জাবের রাজধানী পেশোয়ার তাদের হস্তগত হয়। তার প্রকৃত মুজাহিদ বাহিনী ছিল হিন্দুস্তানি ধর্মান্ধদের নিয়ে গঠিত। ইমাম আহমদ সাহেবের প্রধান খলিফাদের মধ্যে 2 ভাই ছিলেন। তারা হচ্ছেন জৈনক নামজাদা নরঘাতকের 2 পুত্র। তাদের হামলার হাত শিখ গ্রামগুলোর উপর পড়তে লাগলো বটে, কিন্তু বিধর্মী ইংরেজদের উপর আঘাত হানতে পারলেই তারা তীব্র উল্লাস উপভোগ করত। যতদিন আমরা জিহাদের দিকে নজর দেইনি, ততদিন তারা দলে দলে হামলা করে আমাদের প্রজা ও মিত্রদের ধরে নিয়ে গেছে কিংবা খুন করে ফেলেছে। আর যখন শক্তি প্রয়োগে তাদের নির্মূল করতে আমাদের সৈন্যদেরকে মারাত্মকভাবে পরাজিত করছে এবং অনেক কাল ধরে ব্রিটিশ ভারতের সীমান্ত বাহিনীকে অবজ্ঞাভরে দূরে ঠেলে রেখেছে। আমাদের সাম্রাজ্য রাষ্ট্রদ্রোহী ও ধর্মান্ধ প্রজাদের সাহায্যপুষ্ট একটা বিদ্রোহী ও নির্বাসিতের বসতি তীব্র হিংসার বশবর্তী হয়ে কিভাবে যুদ্ধের চ্যালেঞ্জ জানাতে সাহসী হতে পারে, এটা বোঝা মোটেও শক্ত ব্যাপার নয়। কিন্তু এটা বোঝা খুবই শক্ত যে একটা সুসভ্য দেশের সেনাবাহিনীর সুকৌশল ও সমরনীতির বিরুদ্ধে কিভাবে তারা বহুকাল টিকে থাকতে পারে। শেষ পর্যন্ত 1831 সনে তার অর্থাৎ সৈয়দ আহমদের পতন ও মৃত্যু হলো। পূর্ণ বিদ্বেষ নিয়ে যদিও হান্টার এইসব তথ্য পরিবেশন করেছেন, যদিও বিপ্লবী সৈয়দ আহমদের চরিত্রে মিথ্যার কালি মাখিয়েছেন, তবুও প্রমাণ হয় তার বীরত্ব, বাহাদুরি, সংগঠন ও আত্মত্যাগের কথা। সৈয়দ আহমদ ও তার অনুসারীরা প্রায় সকলেই কোনো যুদ্ধে এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে শহীদ হন, সে সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তা এরকম। বালাকোটের শেষ যুদ্ধে পূর্ব সৈয়দ আহমদ সাহেব নির্দেশ দিয়েছিলেন, বিপক্ষ সৈন্য পাহাড় থেকে নিচে না নামা পর্যন্ত বা তারা আক্রমণ না করা পর্যন্ত আমাদের আক্রমণ বন্ধ থাকবে। পাতিয়ালার সৈয়দ চেরাগ আলী বিপ্লবী যোদ্ধাদের জন্য পায়েস রান্না করছিলেন আর বিপক্ষ সেনাদের ঘাঁটির দিকে লক্ষ্য রাখছিলেন। হঠাৎ তার ভাবান্তর হয় যে লাঠি দিয়ে তিনি ফুটন্ত পায়েস নাড়াচাড়া করছিলেন, তা দিয়ে তিনি তামার হাড়ির গায়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। আকাশের দিকে তাকে চিৎকার করে বললেন, বাইসব, স্বর্গ থেকে লাল পোশাক পরে অশরীরে দল বেঁধে নেমেছে। এ বলে অস্ত্র হাতে নিয়ে তিনি কারো পরামর্শ না নিয়ে ছুটতে লাগলেন শত্রু সৈন্য ঘাঁটির দিকে।
এ ঘটনা এমনই ক্ষিপ্রতার সাথে হইয়া গেল যে কিসে কি হইল কেউ বুঝিবার পূর্বে সৈয়দ চেরাগ আলী গুলি লাগিয়া শহীদ হইলেন। তিনি বালাকোটের প্রথম শহীদ। বাধ্য হয়ে পরিকল্পনা বিরোধী কাজ মুজাহিদ বাহিনীকে করতে হলো, অর্থাৎ এলোমেলোভাবে অপ্রস্তুতির সাথে ঝাঁপিয়ে পড়তে হলো এ অতর্কিত আক্রমণের বিরুদ্ধে, এবং শেষ পরিণতিতে প্রায় সকলে নিহত হয়েছিলেন। বিখ্যাত লেখক ও বিচারপতি উদ্ধৃতি দিয়ে প্রসঙ্গ শেষ করতে চাইছি। 1831 খ্রিস্টাব্দে 6 মে যুদ্ধ হয়। এটাকে ঠিক যুদ্ধ বলা চলে না। এক পক্ষে 20,000 সুশিক্ষিত ও সুসজ্জিত সৈন্য, আর অপর পক্ষে বগ্নোৎসাহ প্রায় 900 মুজাহিদ। এ ছিল মৃত্যু অভিসারীদের বহির্বন্যার মুক্তি স্নান। দুর্গম বেগে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। জীবন মৃত্যু মিশেছে যেথায় মত্ত ফ্রেনিল স্রোত। শাহাদাত বরণ করলেন সঙ্গী সহ সৈয়দ আহমদ ও শাহ ইসমাইল। 1831 খ্রিস্টাব্দে হজরত আহমদ সাহেব শহীদ হলেও তার সংগঠন ও আন্দোলন কিন্তু শহীদ হয়ে বা শেষ হয়ে যায়নি। পরবর্তীকালে তথাকথিত সিপাহী বিদ্রোহ এবং 1947 সনের পূর্ব পর্যন্ত যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন তারা এবং তাদের আন্দোলন সৈয়দ আহমদ বেরলভীর অঙ্কুরিত বীজের সফল বৃক্ষ বলা যায়।